আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এক নাগাড়ে কথাগুলো বলে একটি নিঃশ্বাস ফেলল। কিছুক্ষণ পর আবার বলল, আমার কি মনে হয় জানো নুহা, আমি অনুকে ভালোবেসে ফেলেছি। ট্রাস্ট মি, এর আগে কখনোই কারোর জন্য এমন ফিল হয়নি। শুধু ওর ক্ষেত্রেই আমার সব ফিলিংস অন্যরকম। সোহানের কথা শুনে নুহা যেন অনেক বড় আশ্বাস পেল। আজকের ঘটনাগুলোই নুহা এটা বুঝতে পেরেছে যে সোহান নিঃসন্দেহে অনুকে সারা জীবন আগলে রাখবে। এটি ভেবে তার মনে এক প্রকার প্রশান্তি হচ্ছে। সে সোহানকে বলে, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস সোহান। প্লিজ আজকের মতোই সারা জীবন অনুকে আগলে রেখো, ওকে কখনোই কষ্ট দিও না। আমার তোমার উপর খুব ভরসা আছে। আর অনিমার হয়তো খুব সহজে তোমাকে মেনে নিতে পারবে না, কিন্তু আমি জানি তুমি ওকে তোমার ভালোবাসা দিয়ে ঠিক জিতে নেবে। সেইটাই দোয়া করো প্লিজ। আমি চাই অনু যে সবসময় ভালো আর হাসি মুখে থাকুক। ওর আশেপাশে আমি কোনো কষ্টকে ঘেঁষতে দেব না যতদিন আসি, ইনশাল্লাহ। এরই মধ্যে জ্যাম ছুটে গেলে সোহান গাড়ি স্টার্ট দেয়। আফসার ভিলার সামনে গাড়ি থামাতেই নুহা নেমে পড়ে। নুহা সোহানকে বিদায় দিয়ে ঘরে ঢুকে যায়। এই দৃশ্যটি নাহিদা বেলকনিতে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছিলেন। এমনকি তিনি তার ফোনে বেশ কয়েকটি পিকও তুলে নেয়। এইগুলোই কাজে দিবে নুহাকে সরাতে। এক ভেবে একটি বাঁকা হাসি দিলেন তিনি। নুহা ঘরে ঢুকে ফ্রেশ হয়ে বের হতেই রাফি কল দেয়। নুহা কলটা পিক করার সাথে সাথেই রাফি সালাম জানায়। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম ভাই, সারাদিন এত কল দিলাম ধরলেন না যে? আসলে এভাবে একটু ব্যস্ত ছিলাম। এতবার কল দেওয়ার কারণ কি? কিছু কি হয়েছে? তুমি ঠিক আছো? আমি ঠিক আছি, কিন্তু কিন্তু কি ভাবি? নুহা রাফিকে সব খুলে বলে। অনিমার বাবা মা মারা যাওয়ার থেকে অনিমার ফুপি ষড়যন্ত্রের কথা, এমনকি সোহান আর অনিমার বিয়ের কথা পর্যন্ত সব শুনে রাফি কেমন যেন স্তব্ধ হয়ে আছে। বেশ কিছুক্ষণ বাদে সে গম্ভীর গলায় বলল, সোহান ভাই বেশ ভালো মানুষ, উনি অনুকে খুব ভালো রাখবে। অনু বেশ সুখে থাকবে। ভাবি, আমার দেওয়া কষ্টগুলোও তাকে ভুলিয়ে দেবে। তুমি দেখো। আচ্ছা ভাবি, রাখি, আল্লাহ হাফেজ। নুহা কিছু বলার আগেই রাফি কল কেটে দিল। রাফি কল কেটে দিয়ে একটি সিগারেট হাতে নিয়ে বেলকনিতে দাঁড়ায়। সন্ধ্যার ভেনিস শহরটা বেশ সুন্দর দেখাচ্ছে, একদম কোলাহল মুক্ত। চারপাশেই হু হু নীরবতা। রাফির ভেতরও কেমন যেন নীরব হয়ে আছে। রাফির পুরনো কথাগুলো মনে পড়ছে। সেদিন কলেজে একদম লাল রঙের একটি থ্রি পিচে দেখেই রাফি অনিমার প্রেমে পড়ে যায়। রাফি ওর খোঁজ নেয়। মা বাবার আদরের মেয়ে বিধায় বাবা তাকে প্রতিদিন ড্রপ করে যেত ভার্সিটিতে। অনিমার চাল চলন, কথাবার্তা, বাচ্চামো ব্যবহার সবকিছুই রাফির মনে ধরেছিল। এরপর সে এক প্রকার ভয় দেখিয়ে আর জোর করেই অনিমার সাথে রিলেশনে গিয়েছিল। প্রথম প্রথম অনিমা ভীত থাকলেও পরে সেও বেশ ভালোবেসে ফেলে রাফিকে। রাফি দেশ ছাড়ার আগে অনিমাকে বলেছিল তার সাথে চলে যেতে, কিন্তু অনিমা সব সময় তার মা বাবাকে বেশি প্রাধান্য দিত। তাই রাফিকে সে বলে মা বাবার সাথে বিয়ের কথাটি বলতে। সেদিন কী কারণে যেন অনিমার বাবা মা রাজি হননি। রাফি অনিমাকে বলেছিল সব ছেড়ে তার সাথে চলে যেতে, কিন্তু অনিমা যায়নি। তাই রাফি এক প্রকার জেদ করেই তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। মাঝে মাঝে অনিমা কল দিয়ে কিছু বলতো না, শুধু রাফির ভয়েস শুনেই কলটা কেটে দিত। কিন্তু রাফি একদিন তা বুঝতে পেরে সিম চেঞ্জ করে ফেলার পর আর কোনো যোগাযোগ হয়নি ওর সাথে। রাফি জানে সে অনিমাকে খুব কষ্ট দিয়েছে। মেয়েটার দোষ ছিল, সে তার মা বাবাকে বেছে নিয়েছিল, আর আজকে তাদেরও হারিয়ে ফেলেছে। আল্লাহই জানে সে কতটা কষ্টে আছে। এসব ভেবে রাফি একটি দীর্ঘশ্বাস ফেলে আবারও সিগারেট টানায় ব্যস্ত হয়ে পড়ে। সোহান রুমে ঢুকতেই দেখে অনিমা কোথাও নেই। সে বেলকনির দিকে পা বাড়ালে দেখে অনিমা দাঁড়িয়ে আছে, চুলগুলো খোলা, শাড়ির আঁচল থেকে থেকে হাওয়ায় উঠছে। একটু কাছে যেতেই অনিমার ফুপিয়ে কান্নার আওয়াজ শুনতে পায় সে। চুপচাপ গিয়ে অনিমার পাশে দাঁড়ায়। চাঁদের আলোয় অনিমার শুষ্ক মুখটা মায়ায় ভরে আছে যেন। কেন বাঁচালেন আমায় ফুপির ষড়যন্ত্র থেকে? আমাকেও যেতে দিতেন মা বাবার সাথে। অনিমার কণ্ঠে এমন কথা শুনে নির্লিপ্ত ভঙ্গিতে তার দিকে তাকায় সোহান। অনিমাও তার দিকে তাকিয়ে আছে, তার চোখে পানির ধারা স্পষ্ট। সোহান বুঝে গিয়েছে গাড়িতে অনু সব শুনেছে। আমার মতো একটা অলক্ষণে মেয়ের সাথে না জড়ালেও পারতেন। কেন এত মহান হতে গেলেন বলুন তো? এমনিতেও আমার লাইফের সবাই শুধু হারিয়ে যায়। প্রথমে নিজের মা, তারপর রাফি, আর আজকে মা বাবা, ফুপি। ঠিকই বলেন, আর যদি ফুপি যদি মেরে ফেলতো তবে তাই ভালো হতো।
সোহান অনিমাকে বুকে টেনে নিয়ে বলে, এই মেয়ে আর একটাও বাজে কথা শুনতে চাই না আমি। একটা কথা শুনে রাখো, আমি অত মহান নয় যতটা তুমি ভাবো। আমি তোমার জন্যই করছি সব। তোমার মধ্যেই আমার স্বার্থ জড়িয়ে আছে, কারণ তোমাকে খুব ভালোবাসি অনু। তাই আমি চাই যাতে তুমি খুব ভালো থাকো। তোমার উপর একটা আসরও পড়তে দেব না যতদিন আসি। অনিমা সোহানের বুকে মুখ গুজে কাঁদছে। সোহানের বুকের স্থানে রাফির বুকটা থাকলেই বোধহয় বেশি ভালো হতো, কিন্তু নিয়তিতে রাফি নেই। এমনকি সে কেমন আছে তা রাফি জানেও না। না কোনো খোঁজ, না কোনো খবর। তবুও অবুঝ মনটা রাফিকেই চায়। কিন্তু তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসার ও আগলে রাখার মানুষটারও দোষ কি? অনিমা কি পারবে না এত কিছুর বিনিময়ে সোহানকে একটু ভালোবাসতে? ভাবতে ভাবতে অনিমা সোহানের বুকে জ্ঞান হারায়। সোহান অনিমাকে খাটে শুইয়ে দিতেই তার ফোনে কল আসে। ফোনটা সে হাতে নিতেই দেখে নুহার কল। সে ফোনটা তুলে নেয়। হ্যালো সোহান, অনু কেমন আছে? এই তো আছে, এইমাত্র কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে পড়েছে। সকাল থেকে কিচ্ছু খায়নি। আচ্ছা, কিছু কথা ছিল অনুর ব্যাপারে। বলো, শুনছি। অতপর নোহা অনিমা আর রাফির ব্যাপারে সব খুলে বলে সোহানকে। সোহান নোহাকে আশ্বস্ত করে বলে, পাস্ট সবারই থাকে, নোহা আমারও ছিল, তোমারও ছিল, এমন অনুরও আছে। আমি চাই না অনু আর ওর পাস্টকে নিয়ে কষ্ট পাক। আমি ওকে এইসব থেকে খুব দূরে সরিয়ে নেব। আই প্রমিস, আর কোনো কষ্ট পেতে দেবো না ওকে। সত্যি শুনে আশ্বস্ত হলাম। দোয়া করি যেন তোমরা ভালো থাকো। এবার ঘুমিয়ে পড়ো তুমিও। রাখছি। বেশ কিছুক্ষণ নোহা আর সোহান কথা বলেছে। এদিকে আফিফ বারবার ফোনে ট্রাই করেও নোহাকে পায়নি। ইউজার বিজি শুনে তার যেন মাথায় রক্ত উঠে গিয়েছে। পরক্ষণেই ভাবল হয়তো রাফি অথবা অনিমার সাথে কথা বলছে। আফিফ সিলেটের পাহাড়ি অঞ্চলে আছে, বিধায় নেটওয়ার্ক তেমন নেই বললেই চলে। তাই আজ সারা দিনে মাত্র 5 মিনিট কথা হয়েছে নোহার সাথে। হাঁটতে হাঁটতে আফিফের চোখ যায় একটি দোকানের দিকে। পাহাড়ি সামগ্রীর দোকান, হাতে বানানো ক্লিপ, চুড়ি, মূর্তি, শোপিস এসবই। আফিফ নুহার জন্য বেশ কিছু জিনিস কিনে নেয়। সকালে নুহা ভার্সিটির জন্য হতেই নাইদা উবার হায়ার করে নুহার পিছু নেয়। নুহা মূলত অনুকে দেখতে সোহানদের বাসাতেই যাচ্ছে। সোহান কল দিয়েছিল, অনিমা নুহাকে আসতে বলেছে। নুহা ফোনে যখন বলল, হ্যাঁ আমি আসছি, তুমি লোকেশনটা মেসেজ করে দাও। এটি নাহিদা শুনে এই জন্যই নুহার পিছু নেয়। নুহার গাড়ি সোহানদের বাসার সামনে এসে থামে। নাহিদা একটু দূরে গাড়ি থামায়। নুহা গাড়ি থেকে নেমে ঘরে ঢোকা পর্যন্ত নাহিদা ভীষণ চালাকি করে নিজের ফোনে একের পর এক পিক তুলে নিল। এরপর বাহিরেই অপেক্ষা করতে থাকে। কলিং বেলের শব্দে সোহান এসে দরজা খুলে। সোহানের পেছন পেছন অনিমাও আসে। নুহা ঘরে ঢুকতেই তাকে জড়িয়ে ধরে কেঁদে দেয় অনু। নুহা অনুকে সামনে নিয়ে সোফায় বসায়। সোহান তাদেরকে তাদের মতো ছেড়ে দিয়ে ব্রেকফাস্ট বানাতে ব্যস্ত হয়ে পড়ে। অনিমা কেঁদে কেটে একাকার হচ্ছে। নুহা তাকে সান্ত্বনা দিচ্ছে। তিনজনেই শান্তভাবে ব্রেকফাস্ট টেবিলে বসলো। নুহা আর সোহান টুকিটাকি কথাবার্তা বলছে। হঠাৎ নুহার বমি বমি ভাব হতে লাগলেই সে দৌড়ে ওয়াশরুমে গেল। বেশ কিছুক্ষণ ধরে বমি করার ফলে নুহার মাথা আর গা ঝিমঝিম করছিল। বাথরুম থেকে কোনো রকম হেলতে দুলতে বেরিয়ে পড়ে সে। ব্রেকফাস্ট টেবিলের সামনে আসতেই মাথাটা ভীষণ চক্কর দিয়ে ওঠে। তারপরে যেতে নিলেই অনু ধরে ফেলে তাকে। নোহা, আর ইউ ওকে? না, ভীষণ বমি পাচ্ছে আর মাথাটা ঘুরছে। সোহান একটু ভেবেই নুহাকে কোলে তুলে নিল। তারপর অনুকে বলল, আমি নোহাকে নিয়ে হসপিটালে যাচ্ছি, তুমি ঘরে থাকবে নাকি যাবে আমাদের সাথে? না, আমি বরং থাকি, আপনি জানুকে নিয়ে। ঠিক আছে, খেয়াল রেখো, নিজের দরজা ভালোভাবে অফ করে নিয়ে আসি। সোহান নুহাকে কোলে নিয়েই বাহিরে চলে আসে। এই দৃশ্য দেখে নাহিদা যেন মেঘনা চাইতেই জল পেয়ে গেল। সাথে সাথে কয়েকটি পিক তুলে নিল। সোহান নুহাকে গাড়িতে করে নিয়ে হসপিটালের দিকে ছুটল। প্রেগনেন্সি রেজাল্টের কিটের দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে দাগগুলোর উপরে। বারবার চোখ বুলাচ্ছে সে। আজ কতদিন পর তার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, মা ডাক শোনার জন্য। এতদিন তৃষ্ণার্ত হয়ে আছে সে। অবশেষে সে কনসিভ করেছে। খবর শুনে সোহানও বেশ খুশি। নুহা এসে ডক্টরের সামনে বসলো। ডক্টর নুহার উদ্দেশ্যে বলল, কংগ্রাচুলেশন মিসেস আফসার, ফাইনালি আপনি কনসিভ করতে পেরেছেন। যেহেতু প্রেগনেন্সিতে অনেক কনফার্মেশন ছিল, সো আপনি রেগুলার চেক আপ করতে আসবেন আর কিছু টেস্ট করে যান। আজকে পরশু নাগাদ রিপোর্টটা আমি মিস্টার আফসারের কাছে পাঠিয়ে দেবো। না হয় আপনার আসার প্রয়োজন নেই। জি ডক্টর, আসে তাহলে। নুহার টেস্টগুলো করিয়ে হসপিটাল থেকে বেরিয়ে গেল। সোহান নুহাকে বলল,
তো আমি মামা হচ্ছি নাকি চাচা? মামা হও, আমার তো ভাই নেই, তুমি না হয় আমার ভাই হও। হ্যাঁ, দ্যাটস গ্রেট। ইউ নো আব্বু আম্মু ও একটা মেয়ে পেয়ে বেশ খুশি হবেন। দুজনেই আইসক্রিম স্টল থেকে আইসক্রিম নিল খেতে, অনিমার জন্যেও কিনে নিল। নোহা, অনুর জন্য শপিং করার ছিল, তুমি কালকেও আসতে পারবে প্লিজ? ঠিক আছে। নুহা আর সোহান দুজনেই সোহানের বাসায় গেল। নুহা রাতে ফিরল একেবারে ডিনার করে। অনিমা নুহাকেও ছাড়তে চাইছিল না অসুস্থ বলে, তাও এক প্রকার বলে কয়ে চলে এলো। বাসায় এসেও বেশ কিছুক্ষণ অনিমা নুহার সাথে ফোনে কথা বলেছে। পৌঁছেছে কিনা, মেডিসিন খেয়েছে কিনা অনিমা একটু বাদেই সোহানের ফোন থেকে নুহাকে ফোন করে জেনে নিয়েছে। বেশ ক্লান্ত থাকায় নুহা সেদিন 10টার মধ্যেই ঘুমিয়ে পড়ে। প্রায় 11টা নাগাদ আফিফ ঘরে এসে পৌঁছায়। 4 দিনের সেমিনার সে 3 দিনের মধ্যে চলে এসেছে। নুহাকে সারপ্রাইজ দেওয়ার জন্যই এক প্রকার না বলে এসেছে আফিফ। নাহিদা তখন বেলকনিতে দাঁড়িয়েছিল। আফিফকে দেখে নিচে নেমে এলো। আফিফ ঘরে ঢোকা মাত্রই সে আফিফকে জড়িয়ে ধরে কেঁদে দিয়ে বলল, বাবা, মাত্র 3 দিন পরে দেখেও মনে হচ্ছে যেন 3 জন্ম পরে দেখছি তোকে। এতটা মিস করেছ ছোট মা? আচ্ছা দেখি বসতে দাও, খুব টায়ার্ড আমি। আর নুহা কোথায়? এই কথাটি শুনে নাহিদা আরও ন্যাকা কান্না কেঁদে বলল, বাবা, বৌমার ব্যাপারে তোকে কিছু বলার ছিল রে। কি বলবে ছোট মা, বলো। নাহিদা তার ফোনে তোলা পিকগুলো আফিফের হাতে দিয়ে বলল, দেখ বাবা, তোর বউ কতটা দুশ্চরিত। তোর পুরনো বন্ধু সোহাগের সাথে তার মেলামেশা দিন দিন বাড়ছে। 2 দিন বেশ রাত করেই ফিরেছে। সেই ছেলেটা এসে দিয়ে যেত তাকে। আজকে তো তার বাসাতেও গিয়েছিল। এই দেখছি, ছি ছি, তোর পিঠ পিছে কি কি রং করে বেড়ায় সে। এক একটা পিক দেখে দেখে আফিফের মাথায় যেন আগুন উঠে গেল। সোহানের কোলে নুহাকে দেখে তো আরও বেশি নাহিদা বুঝতে পারে তীর একদম পয়েন্টে লেগেছে। সে ন্যাকা কান্না কেঁদে কেঁদে আরও বাজে বাজে কথা বলতে থাকে। এক পর্যায়ে আফিফ ফোনটা রেখে হাঁটা দেয়। রাগের মাথায় রুমে গিয়ে লাইট অন করে নুহার ঘুমন্ত মুখের দিকে নজর পড়তেই যেন তার সব রাগ উবে গেল। রাগগুলো পানির ফোঁটায় পরিণত হয়ে ঝরতে লাগলো। আফিফ নুহার মাথার পাশে মেঝেতেই বসে পড়ল। নুহার মুখের সামনে উপচে পড়া চুলগুলো সরিয়ে দিচ্ছিল। এমন সময় সাইড টেবিলে থাকা নুহার ফোনে একটি মেসেজ আসে, সকাল 10টায় চলে এসো টেরি শপিং মলে। মেসেজটা এসেছে সোহানের নাম্বার থেকে। তা দেখে আফিফ আর নিজেকে ঠিক রাখতে পারল না। নিঃশব্দে কাঁদতে কাঁদতে চাপা স্বরে বলল, কেন করলে তুমি এসব নুহা? আমি কি তোমাকে সুখে রাখতে পারিনি কোনো দিক দিয়ে? অপূর্ণতায় রেখেছি বলো? কেমনে পারলে তুমি আমার হাত ছাড়া অন্য কারো হাত ধরতে? নাকি তোমার পুরনো স্বভাব এখনো পাল্টায়নি? হাজার হলেও পতিতা ছিলে তো, তার রক্তে মিশে আছে, তাই না? সেখান থেকে উঠে আফিফ বেরিয়ে যায় ঘর থেকে, সোজা চলে যায় বাড়ি। নাহিদা বেলকুনি দিয়ে দেখছিল সব। সে জয়ী হয়েছে তা ভাবতেই আনন্দ লাগছে তার। রাতে আর বাসায় ফেরেনি আফিফ। বাহির থেকে বেরিয়ে কারেই ঘুমিয়ে পড়ে। সকালে নুহা উঠে ফোনটা হাতে নিয়ে মেসেজটা দেখে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে শপিং মলে চলে যায়। পৌঁছাতে একটু দেরি হয়ে যায়। এদিকে আফিফের ঘুম ভাঙার পর কালকের কথা মনে পড়তেই সে শপিং মলের দিকে গাড়ি ঘোরায়। নুহারা শপিং মলে ঢুকে সর্বপ্রথম অনুর জন্য ফোন কিনল। তারপর গেল অন্যান্য দোকানে। অনিমা আপন মনে ঘুরোঘুরি করে কিনছে, আর সোহান সব দিকেই নুহাকে আস করে করে কিনছে অনুর পছন্দ হওয়ার জন্যে। সোহান আর নুহা শাড়ির দোকানে শাড়ি দেখছিল, পাশেই অনু 3 পিস কালেকশন দেখছিল আলাদাভাবে। তখনই আফিফ মলে ঢুকতেই সেদিকে চোখ যায়। নুহা আর সোহান বেশ হাসাহাসি করছিল। সোহান নুহার গায়ে শাড়ি রেখে দেখছিল মানায় নাকি। এটি দেখে আফিফ আর এক মুহূর্ত দাঁড়ায়নি, সেখানে সোজা বাসায় চলে আসে। শপিং ব্যাগগুলো নিয়ে রুমে ঢুকতেই নুহা দেখে পুরো রুম গুমট হয়ে আছে, পর্দা সব লাগানো। মাত্রই দুপুর গড়িয়েছে। মাত্রই নুহা লাইট অফ করতেই বেডের উপরে এলোমেলোভাবে পড়ে থাকা আফিফের কাপড় চোপড়গুলোর দিকে নজর যায়। সেই সাথে নাকে আসে তীব্র সিগারেটের গন্ধ। নুহা ব্যাগগুলো বেডে রেখে বেলকনির দিকে যায়। আফিফের অবস্থা দেখে সে খানিকটা থমকে যায়। কাউচে বসে সামনে টেবিলে পা রেখে খালি গায়ে বসে আছে সে। এক হাতে সিগারেট, আরেক হাতে অ্যাস্ট্রে। কেমন যেন বেপরোয়া দেখাচ্ছে তাকে। বয়ফ্রেন্ডের সাথে শপিং করা শেষ হলো অবশেষে। আফিফের কণ্ঠে এমন একটি কথা শুনে ভরকে যায় নুহা। হোয়াট ডু ইউ মিন আফিফ? আফিফ আবার টেবিলে সজোরে একটি লাথি মেরে সিগারেটটা ফেলে উঠে দাঁড়ায়। নুহাকে টেনে নিয়ে দেওয়ালের সাথে গলা চেপে ধরে। নুহার হাসপাস অবস্থা আফিফ
গম্ভীর গলায় বলে, হোয়াট ডু আই মিন? তুই জানিস না আমি কি মিন করছি? সোহানের সাথে তো বেশ ভালোই রং করে বেড়াচ্ছিস। তুমি যেমনটা ভাবছো তেমনটা নয় আসলে। চুপ, একদম চুপ। তোর কল লিস্ট, মেসেজ, কনভারসেশন সব দেখেছি আমি। এত খাতির কিসের ওর সাথে? মাত্র 4টা দিনের জন্য একা করে দিয়ে গিয়েছিলাম, আর তাতেই তুই টিকতে না পেরে অন্য কারো কাছে চলে গেলি? বাহ, পতিতা ছিলি তো, পতিতাই রয়ে গেলি। পতিতাগিরি তো তোর রক্তেই মিশে আছে। 1000 জনের অভ্যাস কি একজন দিয়ে পূরণ হয়? আফিফের শেষের কথাগুলো একদমই শেষ করে দিয়েছে নুহাকে। সে আর নড়াচড়াও করছে না। কিছু না জেনে না শুনেই কত কিছু বলে দিল আফিফ। নুহার এখন ওকে কিছুই বোঝাতে ইচ্ছে করছে না। একদম বাকরুদ্ধ হয়ে পড়েছে সে। আফিফ নুহার গলা ছেড়ে তার বাহু শক্ত করে চেপে ধরে। এবার নুহা পাথরের মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে, অঝরে চোখ দিয়ে পানি পড়ছে। কি বলবে ও আর? আফিফের ভালোবাসা এতই ঠুনকো যে চোখে দেখাকেই মেনে নিল। একবার পুরো কথা জানার চেষ্টাও করলো না। বিশ্বাস তো তার মধ্যে নেই বললেই চলে। আফিফের চোখ মুখ রক্তবর্ণ ধারণ করেছে। তুই আমার ভালোবাসার যোগ্যই না রে। বল, আমার চেয়ে সোহান কি বেশি? আর কিছু বলার আগেই নুহা একটি চর বসিয়ে দিল আফিফের গালে। কান্না জড়িত কণ্ঠে বলল, 3 বছরের পরিচয়, 2.5 বছরের সংসার, এই ছেলে তুমি আমাকে? তোমার মতো ফালতু একটা লোককে আমি এতটা ভালোবেসেছিলাম যে আমাকে বিশ্বাস করে না? ছি, আমার আর কিছু বলার নেই তোমাকে। থাকো তুমি তোমার নিচু মন মানসিকতা নিয়ে। নুহা গিয়ে লাগেজ বের করে কাপড় চোপড় গোছাতে লাগলো, আর আফিফ গিয়ে বিছানায় বসে পড়ল। নুহা চলে আসলো সব ছেড়ে। আবারও মহুয়া পল্লীতে। আফিফ তাকে একটা বারের জন্য আটকায়নি। বর্তমানে রাসু খালার ডাকে ধ্যান ভাঙে আফিফের। বড় বাবা, খালা বলেন। বৌমনি এভাবে কোনায় গেল? বেচারি কাঁদতাছিল। তোমাগো কি ঝগড়া হইল নাকি? খালা। দেখো বড় বাবা, বৌমনি রে ফিরাইয়া আনো। বহুত ভালো ইচ্ছা। শুনো, নিচে কে একজন আইছে তোমারে খুঁজে। আহো। আচ্ছা খালা, তুমি যাও, আমি আসছি। ফোন বেজে উঠতেই নুহার ভাবনার অবসান ঘটে। নুহা চোখ বুঝে ফোন হাতে নিয়ে দেখে অনুর কল। হ্যালো অনু। হ্যালো নুহি, শোন না। হ্যাঁ বল, শুনছি। শোন, আজকে সোহানের আব্বু আম্মু এসেছে। তারা আবার আমাদের বিয়ে করাতে চায় বড় করে। পরশুর পরের দিন বিয়ে, কালকে থেকে নানা ধরনের অনুষ্ঠান শুরু। তুই আগামী 3-4 দিনের জন্য চলে আয়, বুঝলি? এত আগে কি? দেখ, আমি এত কিছু জানি না, তুই আসবি ব্যাস। আসবি, না হয় আমি আর সোহান রাগ করব। নুহা কি বলবে বুঝতে পারছে না। সে বলল, আচ্ছা, আমি আফিফের সাথে কথা বলে জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আগাম তোকে আসতেই হবে। দেখ, আমার বোন নেই কোনো, আমি এখানে একা। যা আছে সব তুই, বুঝলি? জি বুঝেছি, যা এখন শ্বশুর শাশুড়ির সেবা কর। করছি তো, বাই। নুহা ফোনটা রাখতে না রাখতেই দরজায় টোকা পড়ল। কি? আমি তোর মামুনি, আসমো? হ্যাঁ মামুনি, আসো। শবনম বেগম দরজা ঠেলে ভেতরে আসলেন, হাতে এক বাটি তেল। তা দেখে নুহা বলল, সত্যি মামুনি, এর খুব দরকার ছিল। কতদিন তুমি এইভাবে তেল লাগিয়ে বিলি কেটে দাও না। মিস ইউ সো মাচ। তিনি নুহার মাথায় তেল লাগাতে লাগাতে বললেন, জামাইয়ের সাথে সব ঠিক আছে তো মা? হ্যাঁ মামুনি, হঠাৎ এই প্রশ্ন করলা কেন? না মানে, তোর চেহারা সুরত কেমন জানি মন মরা হইয়া আছে। তোর শরীর স্বাস্থ্য ভালো তো? হ্যাঁ মামুনি, সব ঠিক আছে আমাদের মধ্যে, কিন্তু কথা হলো গিয়ে তোমার নুহা এখন মা হতে যাচ্ছে, তো তাই দিন দিন এমন মনে হচ্ছে। কি কি কইলি মা? তুই পোয়াতি? আল্লাহ, এত সুন্দর আর খুশির একখান খবর দিলি রে মা। শবনম বেগম নুহাকে জড়িয়ে ধরে অঝরে কেঁদে দিলেন আবারও। নুহাও যেন তার মায়ের বুকে আসতে পেরে যেন পরম শান্তিতে আছে। নুহা একবার আসার পর সেলিম গুন্ডা আবারও গন্ডগোল করে, তাই আফিফ গত 2 বছরে তাকে এখানে একবারও আসতে দেয়নি। 2 বছর মামুনিকে দেখেনি সে, মামুনির বুক পায়নি সে। কতটা কষ্টে ছিল তা বলার বাহিরে। সেই সব জমানো কষ্ট আজ মিটিয়ে নিচ্ছে সে। নুহা মনে মনে স্থির করে নিল সে সোহান আর অনুর বিয়েটা অ্যাটেন্ড করে চলে যাবে কোথাও, যেখানে শুধু সে থাকবে আর তার অনাগত সন্তান। এছাড়াও সে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে। সেটা যদি অ্যাকসেপ্ট হয়ে যায় তবে চলে যাবে সে এই দেশ ও আফিফের কাছ থেকে দূরে। নুহা পরের দিন সকালে শবনম বেগমকে কনসিভ করে চলে গেল সোহানদের বাসায়। কলিং বেল চাপতেই অনু এসে দরজা খুলেই নুহাকে জড়িয়ে ধরে। নুহা ভেতরে ঢুকতেই দেখে সোহানদের বাসায় রমরমে অবস্থা। চারদিকে আত্মীয় স্বজন
বিস্তৃত। সোহান এসে কুশলাদি বিনিময় করে। সোহান তার মা বাবার সাথে নুহার পরিচয় করিয়ে দিয়ে বলে, তোমাদের না আক্ষেপ ছিল একটি মেয়ের জন্য? মনে করো এটি তোমাদেরই মেয়ে আর আমার একমাত্র বোন। সোহানের বাবা মা নুহাকে পেয়ে যথেষ্ট খুশি। আর যখন শুনল নুহা মা হতে চলেছে, তখন তো খুশির আমেজ আরও বেড়ে গেল। তারা নুহার বেশ যত্ন আত্তি করছে। নুহা মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করছে যে অনু এত ভালো একটা ফ্যামিলি পেয়েছে। অনু এদের মাঝে সত্যি খুব ভালো থাকবে। অনুকে যে রুমে আলাদা থাকতে দেওয়া হয়েছিল, অনু নুহাকে সেই রুমে নিজের সাথে রেখেছে। নুহা সবার সাথে মিলে হাসি খুশি থাকার চেষ্টা করছে, কিন্তু মনের চাপা কষ্টগুলো ঠিকই তাকে ভেতরে ভেতরে যন্ত্রণা দিচ্ছে। এয়ারপোর্টে থেকে বেরিয়ে রাফি একটি ক্যাব নিল। হুট করে দেশে আসা ওর কেন এসেছে সে নিজেও বুঝতে পারছে না, কিন্তু তার মনে হচ্ছে যে তার আসাটা বেশ জরুরি। এয়ারপোর্ট থেকে বাসায় যেতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে। যে বারবার নুহার ফোন ট্রাই করছে কিন্তু কল ধরছে না কেউ। নুহা এদিকে ব্যস্ত, বিয়ে বাড়ি বলে কথা, সোহানের মায়ের সাথে কথা বলছে আর টুকটাক কাজকর্ম করে দিচ্ছে। 4 দিন হওয়ার আগেই সেমিনার ছেড়ে চলে আসায় আফিফের কোম্পানি বেশ লস হয়েছে। আফিফ গত একদিন বাসা থেকে বেরি হয়নি। অফিসের সব দায়িত্ব তার পিএকে বুঝিয়ে দিয়েছে। আফিফ বাগানে দোলনায় বসে সিগারেট টানছে। সিগারেটের অভ্যাস নুহা একদমই ছুটিয়ে ফেলেছিল, কিন্তু গতকাল থেকে আবার নেশা হয়ে দাঁড়িয়েছে সিগারেটটার। রাফি ক্যাব থেকে নেমে বোনেট থেকে তার লাগেজগুলো বের করছিল। গেটের ভেতর থেকে আফিফ হালকা দেখতে পাচ্ছিল যে কেউ গাড়ি থামিয়েছে। আফিফ সিগারেট ফেলে দিয়ে গেটের দিকে গেল। রাফি লাগেজগুলো নিয়ে ভেতরে ঢুকতেই আফিফের মুখোমুখি হলো। হঠাৎ রাফিকে দেখে আফিফ ভীষণ অবাক হলো। তার ইচ্ছে করছিল রাফিকে জড়িয়ে ধরতে, কিন্তু জড়তা এসে ভর করেছিল। এদিকে ভাইকে দেখে রাফি ভেতরে ভেতরে অনেক ইমোশনাল হয়ে পড়েছিল, কিন্তু সেও জড়তায় ভুগছে। রাফি আর কিছু না বলে লাগেজগুলো নিয়ে হাঁটা দিল। নাহিদা বেলকুনি থেকে রাফিকে দেখে দৌড়ে নিচে নেমে এলো। ছেলেকে দেখে কেন জানি সে কেঁদেই ফেলল। সে যেই না রাফিকে জড়িয়ে ধরতে যাবে, রাফি পাত্তা না দিয়ে ভেতরে ঢুকেই চিল্লিয়ে চিল্লিয়ে নুহাকে ডাকতে লাগলো। ভাবি, ও ভাবি, কই তুমি? দেখো আমি এসেছি। নাহিদার রাগে গা জ্বলে যাচ্ছে। সে কিছু না বলে ঘরে চলে গেল। রাফি বেশ কয়েকবার নুহাকে ডাকলো। ঘরের সার্ভেন্ট সব এলেও নুহা এলো না তাদের মধ্যে। রাসু খালা বললেন, ছোট বাবা, বৌমনি তো নাই। কেন খালা? ভাবি কোথায় গেছে এত রাতে? জানি না ছোট বাবা, বৌমনি কালকে দুপুরেই সামানপত্র নিয়ে কই যেন চইলা গেছে। আমরা কেউ কইতে পারি না। রাফি এটি শুনে আফিফের দিকে তাকালো। আফিফ ভাবলেশহীনভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে চলে গেল। কিছু না বলেই রাফির বেশ খটকা লাগলো। সে আবারও নুহাকে কল দিল, কিন্তু নো অ্যান্সার। রাফি সোফায় বসে রাসু খালাকে বলল খাবার জন্য কিছু দিতে, আর অন্য সার্ভেন্টকে বলল তার লাগেজগুলো রুমে নিয়ে গিয়ে তার রুমটা পরিষ্কার করে দিতে। ছাদের এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখছে নুহা। একদিকে সোহানের কাজিনরা অনুকে ঘিরে রেখে গল্পগুজব করছে। সোহান ছাদে সবার জন্য কফি নিয়ে এলো। সবাইকে কফি দিয়ে নুহার কফি আর তার কফি হাতে নিয়ে নুহার পাশে গিয়ে দাঁড়ালো। কি দেখছো এত মনোযোগ দিয়ে? অন্ধকার দেখছি। নাও কফি, আম্মু বানিয়েছে ওয়ার্ল্ডস বেস্ট কফি এভার। সত্যি আন্টি বেশ ভালো কফি বানায়। আন্টি কিরে, মা ডাকবি বুঝলি? আর শোন, আমি যেহেতু বোন ডেকেছি তাই তুই করেই বলবো, এতে আপন আপন লাগে। আমার কোনো আপত্তি নেই, তবে যদি পরে বোনের মতো জ্বালিয়ে খাই পারবে না কিন্তু। এখন থেকেই ওয়ার্নিং দিচ্ছিস, দেখেছিস সামনে যে কি অবস্থা হয় আল্লাহ জানে। নুহা আর সোহান দুজনে হেসে ফেলল। নুহার হাসি দেখে সোহান বলল, এতক্ষণে মন খুলে হাসতে দেখলাম তোকে, সারাদিন যা দেখলাম তা ছিল মিথ্যে হাসি। কি আমি সত্যি বলছি না? সোহানের কথা শুনে নুহার হাসি মুহূর্তেই বিলীন হয়ে গেল। চোখের সামনে আফিফের ব্যবহারগুলো ভেসে উঠল, আর কানে তার বলা কথাগুলোই বাজতে লাগলো। টুপ করে চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। রাসু খালা নাস্তা নিয়ে আসার পর রাফি তাকে জিজ্ঞেস করলো,